নানা দোলাচল আর জটিল সমীকরণে দুলছে দেশের রাজনীতি। একদিকে যখন বইছে সুবাতাস, তখন অপরদিকে জমছে কালো মেঘ। ইউনূস তারেক বৈঠককে ইতিবাচক রাজনীতির মাইলফলক হিসেবে দেখা হলেও এ নিয়ে কয়েকটি দলের অসন্তোষ দিনে দিনে বাড়ছে। যাতে বিবৃতির পাশাপাশি প্রতীকী প্রতিবাদ জানিয়ে একদিন ঐকমত্য কমিশনের বৈঠকও বর্জন করে সরকার ঘনিষ্ঠ দল জামায়াত। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। সরকার ইস্যুতেও মতপার্থক্য এতই বাড়ছে যে বৈঠক শেষে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দলকে। এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। এমন পরিস্থিতিতে বিস্মিত বিএনপি। দলটির নেতারা বলছেন এসবের পিছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। মূল ব্যাপারটা হলো যে জামাত ইসলামী বলেছে যে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। তাদের দাবিটাই প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন বলে আমরা জানি। তো সুতরাং দাবি পূরণ হলে তো তাদের খুশি হওয়া উচিত। তারা কেন এইভাবে এক এক দিন এক এক কথা বলে এটা আমি বুঝতে অক্ষম। তারা ক্ষুব্ধ, এটা বোঝা মুশকিল। জামাতে ইসলাম এবং এনসিপি এরা সবসময় পজিটিভ রাজনীতির বিরুদ্ধে মনে হয় আমার কাছে। ডক্টর ইউনূসের যে আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, দেশের লোক আশ্বস্ত হয়েছে যে এই দেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সরকারের সঙ্গে দূরত্ব বাড়ার প্রশ্নে জামায়াত বলছে ভিত্তিহীন, তবে চলমান জটিলতার সমাধান সরকারকেই করতে হবে মনে করেন দলটির নেতারা। প্রধান উপদেষ্টা যাকে নিয়ে আমাদের আশা যে তিনি একটা চমৎকার সুন্দর নির্বাচন উপহার দেবেন, সেখানে তিনি বিতর্কিত হয়ে গেলে আমাদের নির্বাচনের কী হবে, এই জায়গায় আমাদের উদ্বেগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে দেশে এখনও নির্বাচনমুখী পরিবেশই তৈরি হয়নি। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন করার পরে এবং বিচার এবং সংস্কারকে যখনই দৃশ্যমান একটা পর্যায়ে উন্নীত করা হবে, তারপরেই আমরা নির্বাচনমুখী রাজনীতির জন্য নিজেদের কর্মপরিধিকে আমরা বিন্যস্ত করব। এই পরিস্থিতিতে রাজনীতিতে ত্রিমুখী চতুর্মুখী জটিলতার আশঙ্কা ব্যক্ত করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে ঐকমত্যে পৌঁছতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাবে। সেই জায়গাগুলো থেকে এই মতপার্থক্যগুলো তৈরি হচ্ছে। যতটুকু করা সম্ভব এইটাকে চলমান রেখে নির্বাচনটা করা। যদি এটাকে আপনি বেশি গুরুত্ব দিতে থাকেন তাহলে আপনি নির্বাচন করার আগেই রাজনৈতিক দলগুলোর মতো একটা ঝগড়ার সূত্রপাত করে দিচ্ছেন। বাট দায়িত্বশীল নেতৃত্বের জায়গা থেকে আপনি ওই সংঘাত যেন না হয় সেই চেষ্টাই তো করতে হবে। ঐকমত্য কমিশনের বৈঠকে নেতাদের হাত মেলানোর দৃশ্য বাস্তবতায় পরিণত হবে এমন প্রত্যাশা রাজনীতি বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। করোনার ওমিক্রন ধরনের কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্টে সংক্রমণ বাড়ছে বিভিন্ন দেশে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম। স্বয়ংক্রিয়ভাবে থার্মাল স্ক্যানারের মাধ্যমে মাপা হচ্ছে যাত্রীদের শরীরের তাপমাত্রা। যাদের শরীরের তাপমাত্রা ৯৮ ডিগ্রির বেশি পাওয়া যাচ্ছে তাদের আলাদাভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। আমরা যত যাত্রী আসছে আমরা সব যাত্রীকেই স্ক্রিনে টেম্পারেচার দেখি। টেম্পারেচার বেশি মনে হয় আমরা তাকে একটু সাইডে নিয়ে এসে আমাদের অবজারভেশন রুম আছে, আমরা নির্দেশনা অনুযায়ী এখানে তাদেরকে নাম্বার দিয়ে দিই আইডিসিআর এর সাথে যোগাযোগ করার জন্য, তারা সেখানে যোগাযোগ করবে। টার্মিনালের স্পর্শকাতর স্থানে যাত্রীদের জন্য মাস্ক ব্যবহার ও রোগ প্রতিরোধে নির্দেশনা প্রচার করা হচ্ছে। বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস। ৩ তারিখ থেকে আমরা আমাদের হেলথ স্ক্রিনিংটা শুধুমাত্র ভারত থেকে আগত যাত্রীদের জন্য আমরা চালু করি। ৪ জুন আমরা নির্দেশনা পাই স্বাস্থ্য অধিদপ্তরের, আমরা তখন থেকে সকল আগত যাত্রী অর্থাৎ অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্য আমরা হেলথ স্ক্রিনিংটা শুরু করে দিই। এখনও পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কোনো সাসপেক্টেড কেস পাইনি। সকল যাত্রীদের থার্মাল স্ক্রিনিংটা চালু আছে এবং আমাদের হেলথ ডেস্ক সমূহে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, পিপিই এবং অন্যান্য গ্লাভস সরঞ্জাম রেখে দেওয়া আছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও রাখা হয়েছে করোনার সতর্কতামূলক ব্যবস্থা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নগর ভবনের মূল ফটকে তালা, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির জনগণ। 1 মাসেরও বেশি সময় ধরে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নগর ভবনের এইসব নাগরিক সেবা বন্ধ রয়েছে। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন বিএনপি নেতা ইশরাক ও স্থানীয় সরকার উপদেষ্টা।
যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। তাদের রেশারেশিতে দক্ষিণ সিটি নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। নাগরিক সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, এটা শতভাগ সত্য এবং এখান থেকে বেরিয়ে আসা উচিত। সামগ্রিকভাবে পরিস্থিতিটা একটা জটিল রূপ ধারণ করছে। এখানে নিশ্চয় ইশতাক সাহেব এখন যে দাবি করছেন তারও হয়তো নিশ্চয় কিছু তার কাছে কোনো যুক্তি আছে নিশ্চয়। আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা বলছেন যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও ভ্যালিড মনে হচ্ছে। আমি মনে করি এখানে দুজনের বসা উচিত, বসে একটা সমাধানে আসা উচিত। এদিকে নগর পরিকল্পনাবিদ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরব ভূমিকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখানে একটা আইনি বিষয় আছে, এখানে আদালতের রায় আছে, আবার এখানে জনগণের প্রত্যাশা আছে। এখন আদালতের রায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, সেই বিষয়গুলো নিয়ে সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা ফয়সালা দেওয়া প্রয়োজন ছিল, সেই ফয়সালাগুলো তো হয়নি। সব মিলিয়ে আসলে যেই আদালতের বিষয়গুলো সেগুলো সরকার তার মতো করে ফয়সালা করতে পারত। প্রথম হলো সবাইকে একটু আইন অনুযায়ী চলা। ইলেকশন কমিশন তার গেজেটটা বহাল রেখেছে এখনও, তাই গেজেট বহাল থাকলে তো উনি মেয়র, অতএব সেই দায়িত্বটা তাকে কেন দেওয়া হচ্ছে না? এই না দেওয়ার মাধ্যমে কিন্তু একটা এই জোর জবরদস্তি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো যদি মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে মেয়াদ যখন ছিল তখন তাকে কেন শপথ করালেন না? তাহলে উদ্বেগের অবসান ঘটিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিএনপিকে এক টেবিলে বসে দ্রুত ফয়সালার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সবকিছু নির্ভর করে আপনার সদিচ্ছার উপরে। আপনি যদি সমাধান চান, সমাধান আইনেই আছে, সব জায়গায় আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। এই অচলাবস্থা থেকে যত দ্রুত বিএনপি এবং অন্যরা সরে আসবে, সেটা কিন্তু মানুষের জন্য সেটা স্বস্তিকর হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীর উত্তর বড়ুইয়া গ্রামের বাসিন্দা সুবর্ণা হাজারি বন্যার পানি নেমে যাওয়ায় এখন ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত। বৃহস্পতিবার রাতে ফেনীর মুহুরী নদীর বাঁধের একাংশ ভাঙনে প্লাবিত হয় হাজারির বসতভিটা। একই চিত্র দক্ষিণ বড়ুইয়া, বিজয়পুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলও। ক্ষতিগ্রস্ত হয় ফুলগাজী বাজারের দোকানপাটও। তবে গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর বাঁধের আর কোথাও নতুন করে ভাঙন দেখা যায়নি। প্লাবিত গ্রামের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে। দৃশ্যমান হচ্ছে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র। স্থানীয়রা বলছে, টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতিবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাড়ির জন্য তো পানি উঠছে একাই, এখন তো কমছে, এখানে আরো আছে। বান টান এগুলো বেরোবেন, এগুলো ঠিকঠাক না করলে তো আমরা সবসময় লস। মেরামত করব, পানিটা আমাদের বাড়িতে আর উঠতো না, জ্বালা শান্তি বয়াতে পারব। বাঁধ ভাঙছে, ভাঙার পরে এখন পানি নামে ওটা শেষ, কিন্তু আমরাও শেষ। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষা মৌসুমে বাজেট নেই, তবে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে তো আমাদের বাজেট নেই, আমরা এখন যেখানে ভেঙে যাচ্ছে সেখানে মানুষের জনদুর্ভোগ লাঘব করার জন্য বাড়িঘর যানমাল রক্ষা করার যতটুকু আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। মৎস্য বিভাগ, কৃষি বিভাগ কর্তৃক বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ চলছে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চলে এ পথ দিয়ে। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও বন্দরটিতে পড়েনি আধুনিকতা ও উন্নয়নের ছাপ। রয়েছে ইয়ার্ডে স্থান সংকট, ওজন পরিমাপক যন্ত্র স্বল্পতা, মালামাল পরিবহনে রেলওয়ের ওয়াগন না পাওয়া সহ নানা অভিযোগ। দিন দিন কমছে আমদানি রপ্তানি, এর প্রভাব পড়ছে বন্দর সংশ্লিষ্ট 2000-এরও বেশি শ্রমিকের ওপর। 16 আনা আছে, 12 আনায় কমে গেছে। 2200 শ্রমিক এখানে কি খেয়ে বাঁচবো? ব্যবসা বাণিজ্য কমে যাওয়াতে আমাদের কাজ কামাই খুবই কম হয়ে গেছে। রেগুলার বিদ্যুৎ যাওয়া আসা করে, আর হচ্ছে যে আমাদের এখানে জেনারেটর ব্যবস্থা থাকা অবস্থায়ও আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবস্থাটা সঠিকভাবে সাপোর্ট হয় না, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজকর্ম ব্যাহত হয়। ব্যবসায়ীরা বলছেন, 2 লেনের লালমনিরহাট বুড়িমারি সড়কই বন্দরটির প্রধান সমস্যা। আমাদের শ্রমিকরা অবহেলিত, আমরা নিজেরা অবহেলিত এই রাস্তার কারণে। এই জন্য আমাদের রাস্তাটা 4 লেন দ্রুত হইতে হবে। এখানকার সার্বিক অবস্থা বর্তমানে খুবই খারাপ এই রাস্তার কারণে। এখানে কোনো পার্টি আসতেছে না, আমরা মাল নিয়ে আসি স্তূপ করে রাখছি। সরকার এখানে কোটি কোটি টাকা রাজস্ব ইনকাম করে নিচ্ছে, নেওয়ার পরও আমাদের স্থলবন্দর আজ পর্যন্ত কোনো ডেভেলপ হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনা করে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ।
মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, সেখানে স্যার নির্দেশনা দিয়েছেন যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ফোর লেন হয় এবং যেই বাঁকা আছে এটা সরলীকরণ প্রজেক্ট বলে, সরলীকরণ প্রজেক্টের অলরেডি ইনক্লুড হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমাদের এখানে চিঠি এসেছে। অবকাঠামো ও যোগাযোগ সমস্যার সমাধান করে বন্দরটি পুরোপুরি সচল করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বহু মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, এমনটাই মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা নগরীতে সিটি কর্পোরেশনের সড়কের সঙ্গে সড়ক ও জনপথের রয়েছে 3টি মহাসড়ক। শহরের যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে প্রায় 12 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছিল খুলনা সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় রয়েছে নগরীর যানজট নিরসনের কাজ, সৌন্দর্য বর্ধন ও পিটিআই মোড়ে ওভারব্রিজ নির্মাণ। ওভারব্রিজ থাকলে তারা খুব নিরাপদে রাস্তাটা পার হতে পারবে। আমি মনে করি এখানে ওভারব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অজুহাতে বন্ধ হয়ে যায় এসব উন্নয়ন কাজ। আমাদের কাজ ও ফাউন্ডেশনের কাজ শেষ, এই পর্যায়ে এসে নতুন যারা আসছেন তারা বলছেন যে না, আমাদের এখানে লিখিত কোনো অনুমতি নাই, সেজন্য আমরা এই মুহূর্তে আপনাদের কাজ বন্ধ করেন। সড়ক ও জনপথ বিভাগের দাবি, এই প্রকল্পে মহাসড়ক ছোট করে ফেলা হচ্ছে, এমনকি ঝুঁকি বাড়বে দুর্ঘটনারও। পিটিআই মোড়ে যে কাজ হয়েছে, সিম্পলি এটা একটা ফুট ওভারব্রিজ করা হচ্ছে, যেটা সমস্যা হলো ফুট ওভারব্রিজটা আমাদের সড়কের মধ্যে ফুটিংটা পড়ে যাচ্ছে, এ কারণে আমাদের সড়কে ন্যারো হয়ে যাবে, রোড কনজেশন সৃষ্টি হবে এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে সেবামূলক প্রতিষ্ঠান দুটির সমন্বয় বাড়ানোর তাগিদ নাগরিক নেতাদের। ফুট ওভারব্রিজ করার কথা পিটিআই মোড়ে, কিন্তু সেটাও কিন্তু কাজ হয় নাই রোডস অ্যান্ড হাইওয়েজের কারণে, অর্ধেকও কাজ হয় নাই, এখন এটা মুখ থুবড়ে পড়ে আছে। সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন মৃত্যুর ফাঁদ। সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, থামছে না মৃত্যুর মিছিল। অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে অনেকে বরণ করেছেন পঙ্গুত্ব। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। গোপালগঞ্জ জেলার উপর দিয়ে দুটি সড়কের 84 কিলোমিটার অংশ রয়েছে। সরকারি তথ্যমতে গেল 6 মাসে এখানে প্রাণ গেছে 58 জনের। স্থানীয়রা বলছেন, যানবাহনের অতিরিক্ত গতি আর সড়ক শুরু হওয়ায় ঘটছে দুর্ঘটনা। মৃত্যুর মিছিল কমাতে দ্রুত বিদ্যমান সড়কটি 4 লেনে উন্নীত করার দাবি তাদের। এই রাস্তাটা মানে খুবই বিজি একটা রোড, এটা যদি 4 লেনে উন্নীত করা যেত সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা অনেক কমতো। অন্তত 4 লেন হইলে এবং মাঝে যদি একটা ডিভাইডার হইতো, তাহলে আমার মনে হয় যে এই মৃত্যুর সংখ্যাটা মানে 0-তে না আসলে অনেকাংশেই কমে যেত আর কি। সার্ভিস লেনের অপ্রতুলতা, 3 হুইলারের আধিক্য আর সংকীর্ণ সড়কের কারণে বাড়ছে দুর্ঘটনা বলছে পুলিশ। সেই সাথে চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতাও অনেকাংশে দায়ী। হাইওয়ে পুলিশের সক্ষমতা ওই রকম পর্যায়ে নেই, আমাদের প্রত্যেকটা জায়গায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে মোতায়েন করা, ডেপ্লয়েড করার মতো এরকম সক্ষমতা আমাদের জনবলের ঘাটতি আছে, লজিস্টিক সাপোর্টের একটু ঘাটতি আছে। 4 লেন যদি পুরোটা করা যায় সেক্ষেত্রে গাড়িগুলো একমুখী চলাচল হবে। এবং একাধিক শাখা সড়ক থাকার কারণে এবং এখানে যে 3 হুইলারের গাড়ির কিছু সমস্যা আছে, এই জন্য আসলে এইসব জায়গায় প্রায় দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, চীনের সহায়তায় ভাঙ্গা থেকে খুলনার কাটাখালী পর্যন্ত 6 লেন বিশিষ্ট একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেটির বাস্তবায়ন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালী ও বরগুনা জেলার অন্যতম প্রধান নদী পায়রা। এই দুই জেলার বাসিন্দাদের কাছে প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারের সবচেয়ে বড় উৎস এই নদী। হাজার হাজার জেলের মাছ শিকার করে জীবিকা নির্বাহের উপায় এই নদী। পায়রা নদী তীরের বরগুনার তালতলিতে গড়ে উঠেছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর থেকেই বেড়েছে নৌ চলাচল। নদীর পটুয়াখালী অংশে নৌ চ্যানেল নির্দিষ্ট থাকলেও নেই বরগুনার অংশে। আর গেল 1.5 বছরে যত্রতত্র বড় বড় কয়লাবাহী জাহাজ চলাচলে এভাবেই কেটে যাচ্ছে জেলেদের মাছ ধরার জাল। আর এতে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় নিঃস্ব অনেক জেলে।
এমন অনিয়মে 50,000 থেকে 1.5 লাখ টাকা দামের জাল কাটা পড়ায় বিপাকে জেলে। তাই দ্রুত নদীতে নির্দিষ্ট মার্কিংয়ের দাবি তাদের। প্রজেক্ট হয়েছে মন্তর জাহাজ উঠলে এমন কোনো দিন নেই যে জাল ক্ষতিগ্রস্ত না হয়। অন্তত একটা জাহাজ উঠলে 100 জেলের ক্ষতি হয়। একটা জালের দাম পরে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা। 2-3 জাল হারা প্রত্যেক দিন কাটতে চলে যায়। আর মো কোনো আশা ভরসা নাই, আর মোরা খয়রাত করতে নামলেই হয়। নৌ চ্যানেল নির্দিষ্ট না থাকায় যেমন জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি চালকদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া নৌরুট নির্দিষ্ট না থাকায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ। জাল ফেঁসা যায়, জাল ফেঁসানোর কারণে আমাদের তেল খরচ বেশি হয়, আমাদের সময় লাগে বেশি। জেলেদেরকে পরিবেশ ভালো করে দেয়, আমাদেরকে যেন পরিবেশটা করে দেয়, যেন আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বলে একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সমাধান, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, জাহাজও চলাচল করতে পারে, আমাদের জেলেরা যেন সুষ্ঠু মাছও ধরতে পারে। সংশ্লিষ্ট সব দপ্তর ও জেলেদের সাথে সমন্বয় করে দ্রুতই নদীতে নির্দিষ্ট সীমানা নির্ধারণের কথা বলছেন জেলা প্রশাসন। স্থানীয় যে প্রশাসন আমাদের উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে নিয়ে বসবে এবং বসে নেভিগেশন চ্যানেলটা ঠিক করে দিয়ে ওইখানে বয়া দিয়ে চিহ্নিত করে দিবে। আশা করি আগামী 15 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। গত 1.5 বছরে যত্রতত্র নৌ চলাচলে 5 থেকে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার, যেখানে ইসরায়েলের আয়তন মাত্র 22,145 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকেও পার্থক্য বিপুল। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, আর ইসরায়েলের জনসংখ্যা 1 কোটিরও কম। ইসরায়েলের সূচনা হয়েছিল 1948 সালে। চরম প্রতিকূলতার মধ্য দিয়ে জন্মের সাথে সাথে ইসরায়েলকে 5টি আরব রাষ্ট্রের সম্মিলিত আক্রমণের মুখে পড়তে হয়। অস্তিত্বের সংকট তাদের মধ্যে এক তীব্র নিরাপত্তাবোধ এবং আত্মরক্ষার মানসিকতা তৈরি করে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে সীমিত শক্তি নিয়েও তাদের বিজয় এক অসাধ্য সাধন ছিল। ইসরায়েলের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের অনন্য সামরিক মতবাদ। তারা জানত সংখ্যার বিচারে প্রতিবেশীদের সাথে পেরে ওঠা অসম্ভব, তাই তারা গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে মনোযোগ দেয়। এর অর্থ হল সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং নিখুঁত গোয়েন্দা তথ্য। তাদের সামরিক বাহিনীতে 18 থেকে 21 বছর বয়সী নারী পুরুষ উভয়েরই জন্য যোগদান বাধ্যতামূলক। প্রযুক্তিগত উদ্ভাবন ইসরায়েলের শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি মেরকাভা বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে পরিচিত। এই প্রযুক্তিগত স্বনির্ভরতা তাদের বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে শক্তিশালী আন্তর্জাতিক মিত্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। যখন বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যা ও বড় আয়তনের দেশও নিজেদের সীমাবদ্ধতা নিয়ে লড়াই করছে, তখন ইসরায়েল প্রমাণ করেছে যে আয়তন বা জনসংখ্যা নয়, বরং প্রযুক্তি নির্ভর সামরিক শ্রেষ্ঠত্ব, বাধ্যতামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত জনশক্তি এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্রের সমর্থনই একটি দেশকে প্রভাবশালী শক্তিতে পরিণত করতে পারে। সামিয়া আলম, ডিবিসি নিউজ ডেস্ক।